আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব রাশিয়াতে কোন কাজের চাহিদা এবং টাকা বেশি। যারা রাশিয়া যাওয়ার প্ল্যান করতেছেন অথবা রাশিয়া যাওয়ার প্রসেসে আছেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ইনফরমেশন দিয়ে এই টপিকে হেল্প করার চেষ্টা করব। আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো চলেন ভিডিও শুরু করা যাক। প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে হচ্ছে চায়না, ভিয়েতনাম এই দেশগুলো থেকে আমরা যারা রাশিয়াতে ওয়ার্ক ভিসায় যাই, কোন কোন ভিসায় আমাদের কোন সেক্টরে আমাদের এই ভিসাগুলা হয়। আমরা যাই হচ্ছে কনস্ট্রাকশনের কাজে, তারপরে হচ্ছে ফুড প্যাকেজিংয়ের কাজে, তারপর হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার্স হিসেবে, তারপরে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। এই সেক্টরগুলো, এই 4-5টা সেক্টরে আমাদের সবচেয়ে বেশি ওয়ার্ক ভিসা হয়। সবচাইতে বেশি যে ভিসাটা হয় যেই সেক্টরে, সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে। কনস্ট্রাকশনে আমরা সবচাইতে বেশি বাংলাদেশ থেকে যাই। ইভেন সবচাইতে বেশি ভিসাও দিয়ে থাকে রাশিয়া থেকে হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে। আচ্ছা, কনস্ট্রাকশনের কাজটা হচ্ছে আউটডোরের কাজ, আপনার বাইরে কাজ করা লাগবে। আর অন্যান্য যে সেক্টরগুলোর কথা বললাম 4-5টা, এগুলো হচ্ছে ইনডোরের কাজ। যে ফ্যাক্টরির কাজ আপনি ইনডোরে করবেন, তারপরে হচ্ছে আপনি গার্মেন্টসের কাজও কিন্তু ইনডোরে করা লাগবে। কিন্তু কনস্ট্রাকশনের কাজটা হচ্ছে আপনার আউটডোরে করা লাগবে। আপনি কনস্ট্রাকশনের কাজ কিন্তু সেখানে ইনডোরের কাজ না, কনস্ট্রাকশনের কাজগুলো আপনি আউটডোরে করবেন, বাইরের কাজ। আচ্ছা, এখন যদি কাজের কথা বলি, সবগুলা কাজই প্রায় আপনার ঘন্টা হচ্ছে 8 থেকে 10 ঘন্টা আপনার ডিউটি করা লাগবে। সপ্তাহে হচ্ছে 5 থেকে 6 দিন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 6 দিন আপনার কাজ করা লাগবে সপ্তাহে। আর ইনকামের কথা যদি বলি, কনস্ট্রাকশনের কাজে আপনারা একটু বেশি ইনকাম করবেন। নর্মালি বাংলাদেশ থেকে যারা যায় কর্মীরা, তাদের স্যালারি থাকে হচ্ছে $600 থেকে $700 মধ্যে, এর মধ্যে। আর ফ্যাক্টরি ওয়ার্কার্স হিসেবে গার্মেন্টসে এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে একটু স্যালারি কম থাকে। আপনি তখন হয়তোবা তাদের 500 থেকে $550 তারা পায় মাসে। যদি ওভারটাইম করে তারপরে, তাহলে তারা আর একটু বেশি ইনকাম করতে পারে। তাহলে যদি আমি ধরি যে কনস্ট্রাকশনের কাজে যদি আপনি 600-650 পান প্রাথমিক একজন জেনারেল ওয়ার্কার্স হিসেবে, তাহলে আপনি বাংলা টাকায় সেটা আসবে হচ্ছে প্রায় 70 থেকে 75 হাজার টাকা এখন এই বর্তমানে। আর আপনি যদি একটু ওভার টাইম কাজ করেন, তাহলে আপনি ইনকাম করতে পারবেন হয়তোবা আরেকটু বেশি, দেখা গেছে 90,000 টাকা, হয়তোবা 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন, হয়তো সম্ভব সেখানে। যদি ওভার টাইম কাজ আপনারে কোম্পানি দেয়, তাহলে আপনি কাজ করতে পারবেন। ওভার টাইম যদি না দেয়, তাহলে তো আপনি ইনকাম করতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে জিজ্ঞেস করে যে যারা ওয়ার্ক ভিসা যায়, থাকা খাওয়ার খরচ কীভাবে কী। আসলে সেখানে যদি যে কোম্পানিতে যায়, ওই কোম্পানি কিন্তু থাকার ব্যবস্থা বেয়ার করে এবং খাওয়ার ব্যবস্থাটাও কিন্তু কোম্পানি করে। তো থাকার ব্যবস্থা কি, আপনি হয়তো একটা রুম দিবে, একটা রুমের মধ্যে 6টা-7টা বেড থাকবে, ওই গাদাগাদি করে থাকতে হয় আর কি, কষ্ট করে। আর খাওয়ার ব্যবস্থাটা হচ্ছে আপনি নির্দিষ্ট টাইম মতো আপনি ক্যান্টিনে গিয়ে লাঞ্চ ডিনার সেখান থেকে করে নেবেন। তো থাকা খাওয়ার খরচ আপনি কোম্পানি বেয়ার করবে। আপনি যে টাকাটা পাবেন, যে $600 বা $700, এই সম্পূর্ণটাই আপনার। এর মধ্যে থেকে হয়তো আপনার হাত খরচ কিছু খরচ হইতে পারে, আর পুরো টাকাটাই আপনি হয়তো সেভিংস করতে পারবেন, দেশে পাঠাতে পারবেন, যা নিজের জন্য সেভ করতে পারবেন। ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, কে কোত্থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি সিলেট থেকে দেখতেছি, আমি ঢাকা থেকে দেখতেছি, আমি চিটাগং থেকে দেখতেছি, আমি কুমিল্লা থেকে দেখতেছি। একটু কমেন্টস করে জানাবেন আর ভিডিওটাতে একটা লাইক করে রাখবেন। আচ্ছা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে তথ্যটা শেয়ার করতে যাই, সেটা হচ্ছে ওয়েদার। দেখেন, আমরা যখন বাংলাদেশে থাকি, আমরা কিন্তু সবসময় একটা গরম ওয়েদারের মধ্যে থাকি। তখন কিন্তু আমাদের একটা উইন্টার সম্পর্কে বা ঠান্ডা আবহাওয়া সম্পর্কে আমাদের কিন্তু একটা অনেক ফ্যান্টাসি কাজ করে। আমরা কিন্তু সবসময় মানে খুবই ঠান্ডা ওয়েদার খুব ভালো মনে করি, বা আমাদের খুব ভালো একটা ফ্যান্টাসি কাজ করে যে আমরা জ্যাকেট পরা লাগবে বা স্নো বা বরফ। আর আপনারা যখন রাশিয়াতে যাবেন, আপনারা কিন্তু পুরোপুরি এই মনোভাবটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু টেম্পারেচার থাকে 30°C বা 35°C, গরম থাকে সবসময়। কিন্তু রাশিয়াতে কিন্তু যখন ঠান্ডা থাকে, তখন কিন্তু -35°C, -40°C পর্যন্ত থাকে। তো আপনারা আমাদের বাংলাদেশিদের জন্য বা আমাদের বাংলাদেশি, ইন্ডিয়া, পাকিস্তানি এই মানুষদের জন্য এই রাশিয়ার যে ঠান্ডা, এটা কিন্তু সহ্য করা অনেক কঠিন হয়। তো আপনারা যারা রাশিয়াতে যাওয়ার প্ল্যান করতেছেন বা আপনারা চিন্তা করতেছেন, রিসার্চ করতেছেন যে রাশিয়াতে যাবেন, তারা কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্ব সহকারে নেবেন যে ঠান্ডা ওয়েদার কিন্তু ভালো না। আর ঠান্ডা ওয়েদারে যদি আপনাদের বাইরে কাজ করা লাগে, আপনি কি আসলে ওইটার জন্য প্রস্তুত, আপনার শরীর কি ওইটার জন্য যথেষ্ট কিনা, যে আপনি -30°C, 35°, 40°C কাজ করতে পারবেন কিনা, এটা একটু চিন্তা করে নেবেন। যে আপনি আউটডোরে কাজে, কনস্ট্রাকশনের কাজের জন্য আপনি প্রসেস করতেছেন, আপনি কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন কিনা, আপনি কি এই মাইনাসের মধ্যে কাজ করতে পারবেন কিনা, এটা ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপরে আপনি ডিসিশন নেবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনার যদি কোনো ঠান্ডার সমস্যা থাকে, দেখা গেছে যে আপনার কখনো
ছোটোবেলায় নিউমোনিয়া হয়েছে বা আপনি অল্পতেই একটু বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে, অথবা আপনি একটু একটু ঠান্ডা জ্বরের সমস্যা একটু বেশি, আমি বলবো যে আপনারা আউটডোরের কাজে অন্তত কোনোভাবেই প্রসেস করবেন না বা আউটডোরের কাজে রাশিয়াতে যাওয়ার প্ল্যান করবেন না। কারণ হচ্ছে আউটডোরের কাজ আপনি কিন্তু আপনি হয়তো বা বাংলাদেশে থেকে এটা কল্পনাও করতে পারতেছেন না যে ঠান্ডার কী পরিমাণ খারাপ হইতে পারে বা কী পরিমাণ ডেঞ্জারাস হতে পারে। আপনি যখন -30°C 40°C তাপমাত্রায় বাইরে কাজ করবেন, সেটা লং টাইম 10 ঘন্টা 11 ঘন্টা যখন বাইরে কাজ করবেন, এটা কিন্তু আপনার জন্য মানে আপনার জন্য এটা অনেক খারাপ হইতে পারে। পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি অনেক বড় রোগ বাধাই বাংলাদেশে আপনার ব্যাক যাওয়া লাগতেছে। তো এই জিনিসগুলো চিন্তা করে আসবেন। যাদের একটু ঠান্ডার সমস্যা তারা রাশিয়া আসবেন, রাশিয়া যাবেন, কিন্তু সেটা হয় ইনডোরের কাজে। হয়তোবা আপনি একটু টাকা কম ইনকাম করবেন, কিন্তু আমি মনে করি ইনডোরের কাজের জন্য যাওয়া আপনাদের জন্য বেটার। আর এই জিনিসগুলো আপনারা ওয়েদারটা একটু ভালোভাবে চিন্তা করে নেবেন। ঠান্ডা মানেই যে ভালো, একদম স্নো মানেই যে খুব সুন্দর ভালো, এরকম বিষয়টা না। কারণ হচ্ছে ঠান্ডার সময় সারাক্ষণ স্নো পড়ে, আর হচ্ছে স্নো পড়ে কিন্তু হাঁটু পর্যন্ত স্নো হয়ে যায়। তো আপনি এই স্নোর মধ্যে কীভাবে কাজ করবেন, কীভাবে কী করবেন, এই বিষয়গুলো আপনারা চিন্তা করবেন। ভালোভাবে চিন্তা ভাবনা করে, রিসার্চ করে, ভালোভাবে একদম অথেন্টিক জায়গা থেকে রিসার্চ করে তারপরে আপনারা ডিসিশন নেবেন। এমনি মন গড়া যে স্নো আমার খুব ভালো লাগে বাংলাদেশে, আপনি গরম ওয়েদারে বৈশা ভাবলেন যে স্নো আপনার অনেক প্রিয়, বিষয়টা কিন্তু এইভাবে চিন্তা করবেন না। আপনারা ঠান্ডা মাথায় ভালোভাবে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে, রাশিয়া থেকে কোনো ভাই যখন তার বাস্তবতাটা শেয়ার করে, আমরা কিন্তু নরমালি বাংলাদেশে থেকে ওই বাস্তবতাটা মাইনা নিতে চাই না বা আমরা বিশ্বাস করি না। কথাটা আমরা মনে করি সবসময় যে সে যদি পারে আমি কেন পারবো না, বা সে হয়তো মিথ্যা কথা বলতেছে, যে সে এখন লাখ লাখ টাকা ইনকাম করতেছে কিন্তু মিথ্যা কথা বলতেছে যাতে আমরা না যাইতে পারি, আমরা ভালো কিছু করতে না পারি। আসলে বিষয়টা এরকম না। দেখেন, আমরা যারা রাশিয়াতে যাই বাংলাদেশ থেকে, আমরা রাশিয়া যাওয়ার প্ল্যান করি মানে হচ্ছে আমরা উন্নত অন্যান্য দেশে যাওয়ার প্ল্যান করি না, মানে হচ্ছে আমরা নিম্ন মধ্যবিত্ত থাকি। আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই সবচেয়ে বেশি রাশিয়ার দিকে যাই। কারণ হচ্ছে আমরা ওই ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার দিকে আমরা পা বাড়াইতে পারি না, কারণ সেখানে অনেক লং প্রসেস বা অনেক টাকার ব্যাপার থাকে। তার আমাদের শর্টকাটে একটা ওয়ে থাকে হচ্ছে রাশিয়া যাওয়া বা মিডল ইস্টে যাওয়া। তখন আমরা রাশিয়ার বাইছা নেই। তারপরে যখন আমরা রাশিয়াতে যাই, হয়তো বাংলাদেশ থেকে আমরা যখন যাই, তখন দেখা গেছে আমাদের 7 লাখ টাকা খরচ হয়, 8 লাখ টাকা খরচ হয়, কখনো 10 লাখ টাকা খরচ হয়। যখন আমরা রাশিয়াতে যাই, যাওয়ার পরে আমাদের কিন্তু আর কোনো রাস্তা থাকে না যে আমরা রাশিয়া থেকে বাংলাদেশে চলে যাবো ব্যাক, আমি এই ঠান্ডা সহ্য করতে পারবো না বা এই কাজ করতে পারবো না, তার কোনো কিন্তু রাস্তা থাকে না। তখন সে কি করে, সে হয়তো মরণ বাঁচন সে কাজ করে, সে হয়তো সেখানে মরবে নয়তো বাঁচবে, সে সেখানেই থাকবে। কারণ তার ব্যাক করার রাস্তা নেই। কেন রাস্তা নেই? সে হচ্ছে একজন মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই তো যায়। তো নিম্ন মধ্যবিত্ত সন্তানেরা বেশিরভাগ ক্ষেত্রে যখন দেখা যায় যে কারো যদি 8-10 লাখ টাকা থাকে, তারা কিন্তু বাংলাদেশে কিছু করার চেষ্টা করে, কিন্তু দেখা গেছে বিদেশ যায় কী কারণে? দেখা গেছে সে লোন করে বা ঋণ করে বা আত্মীয়-স্বজনের কাছ থেকে নেয়। তো সে বিদেশ যাওয়ার পরে যত কঠিন পরিস্থিতিতেই সে পড়ুক, যত বাস্তবতায় সে পড়ুক, সে কিন্তু বাংলাদেশে ব্যাক যাওয়ার কথা চিন্তাই করতে পারে না। সে কিন্তু একদম মরলেও সেখানেই মরবে, বাঁচলেও সেখানে বাঁচবে, এরকমই হয়। কিন্তু তখন কারণ তার ঋণ দেওয়া লাগবে বা তার পরিবারকে দেখা লাগবে। আর সে যদি যাইতে চায়ও, তার পরিবার তারে যাইতে দেয় না। এটা হচ্ছে বাস্তব কথা। কারণ হচ্ছে সে যদি চায়ও যে এই পরিস্থিতিতে সে ঠান্ডায় বাঁচতে পারবে না বা কাজ করতে পারবে না, তার পরিবার কিন্তু সায় দেয় না। কারণ হচ্ছে তার কিন্তু ঋণের বোঝা আছে। 8-10 লাখ টাকা তার ঋণ পরিশোধ করা লাগবে, তার ফ্যামিলির দেখা লাগবে। তো এর জন্য যাওয়া হয় না। কিন্তু তারাই যখন আপনাদের একটু সাবধান করে বা বাস্তব বিষয়গুলো বলে, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ থেকে সেগুলো অবিশ্বাস করি বা আমরা বুঝতে চাই না যে ঠান্ডা কিছু না, বা এই -30°C তারা কাজ করতে আমরাও কাজ করতে পারবো। কিন্তু তারা যখন আপনাদের ভালো অপশনগুলোর কথা বলে, আমরা সেটা মাইনা নেই না। কারণ হচ্ছে আমরা মনে করি তারা যেহেতু সেখানে আছে, ভালো আছে, মানে আমরাও পারবো, মানে আমরা বুঝতে চাই না আসলে বিষয়গুলা। কিন্তু তাদের কথাগুলো আমাদের মানা উচিত। আমাদের ঠান্ডা মাথায় ভালোভাবে বুঝে আমাদের ডিসিশনগুলা নেওয়া উচিত আসলে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের দেশটা কিন্তু দালালের দেশ। দেখেন, লিগ্যালভাবে প্রসেস করে যদি আপনার ১-১.৫ লাখ টাকা খরচ হয়, সেখানে কিন্তু আমরা এজেন্সির মাধ্যমে যখন যাই, তখন কিন্তু আমাদের ৮-১০ লাখ টাকা খরচ হয়। কারণ একটা ভিসার পেছনে প্রায় দালাল মেবি ৮-১০ জন ১৫ জন দালালের মানে একটা সার্কেল থাকে। তো দেখা গেছে আমাদের কিন্তু একটা ভিসার করতে কিন্তু আমাদের ৮-১০ লাখ টাকা খরচ হয়। আর আরেকটা কথা হচ্ছে যে ইন্ডিয়ানরা বা অন্যান্য যে দেশিরা, নেপালিজরা বা চাইনিজরা, ভিয়েতনামিরা, তারা কিন্তু এত টাকা দিয়ে কিন্তু রাশিয়া ওয়ার্ক ভিসা আসে না। তাদের হয়তো খরচ যায় ১-১.৫ লাখ টাকা, ম্যাক্সিমাম ২ লাখ টাকার মধ্যে কিন্তু তারা আসতে পারে।
তো আমাদের বাংলাদেশিদের যখন যায় তখন ৮-১০ লাখ টাকা খরচ করে যখন যায় তখন কিন্তু তাদের ব্যাক যাওয়া, বাংলাদেশে আবার ফিরে যাওয়া কিন্তু কোনোভাবেই এটা কিন্তু একটা অসম্ভব। মানে তারা কিন্তু এটা চিন্তাই করতে পারে না। কিন্তু তারা যদি ১-১.৫ লাখ টাকা করে আসতো হয়তোবা খারাপ পরিস্থিতি থাকলে তখন কিন্তু সে বাংলাদেশে ব্যাক যেতে পারত। সবশেষে আমি যে বিষয়টার কথা বলব সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি যেই দেশে যাবেন অবশ্যই আপনি যখনই প্রসেস করবেন বা যখনই প্ল্যানিং করবেন আপনি কিন্তু সেই দেশের ভাষা শেখা শুরু করে দিবেন। আপনি কিন্তু মানে অপেক্ষা করবেন না যে আপনি আ মানি ভাষা পরে শিখবেন বা যাওয়ার পরে শিখবেন। আপনি কিন্তু যাওয়ার পরে ওইভাবে সময় পাবেন না। আর আপনি যদি দেশ থেকে ভাষাটা শিখা যান আপনি পরবর্তীতে যাওয়ার পরে অনেক সুবিধা পাবেন। আপনার জন্য অনেক অপরচুনিটি ওপেন হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দেখা গেছে যে আপনি এখনো প্ল্যানিংই করেন না। আপনি হয়তোবা ভবিষ্যতে বাইরে যাবেন বা আপনি এখন অল্প বয়স, আপনি এখন প্ল্যানিং করতেছেন না কোন দেশে যাবেন স্পেসিফিক্যালি। তো আমি বলব আপনি ইংরেজি ভাষাটা শিখেন। আপনি মানে ইংরেজি ভাষাটা আপনি যেভাবে পারেন একটু করে শিখেন। আপনার এই ভাষাটা কাজে দিবে। আরেকটা বিষয় হচ্ছে মানে আপনি যদি স্পেসিফিক্যালি আপনি জানেন যে আপনি এই দেশটাতে যাবেন, প্রথমত ওই দেশের ভাষাটা শিখবেন, প্লাস হচ্ছে ইংরেজি শিখবেন। আপনি যদি এই ২ টা ভাষা জানেন, আপনি যদি এই ২ টা ভাষা আপনার মনোভাবটা জাস্ট আপনি প্রকাশ করতে পারেন ঠিকমতো, আপনার জন্য অনেক অপরচুনিটি আ খুলবে। আপনার সবকিছু অনেক সহজ হবে। আপনার জন্য পরবর্তী লাইফটা আপনার জন্য সহজ হবে। সো এই ছিল ভিডিও। আ আশা করব আপনি আপনাদের এই ভিডিওর মাধ্যমে উপকৃত হইছেন আপনারা। তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।